হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সায়েন্স বিটা ইউটিউব চ্যানেল। আজকে আমি পড়াবো তোমাদের স্ট্রাকচার অফ ওভাম অর্থাৎ ডিম্বাণুর গঠন পড়াবো। আগের দিন পড়া হয়েছিল উজেনেসিস। আচ্ছা, উজেনেসিসে দেখেছিলাম আমরা কি দেখেছিলাম, চলো শুরু করা যাক। আগের দিন পড়েছিলাম আমরা উজেনেসিস, অর্থাৎ ডিম্বাণু। জেনেসিস বলতে তোমার কি তৈরি করা, বাংলাতে যাকে বলা হচ্ছে জেনেসিস বলতে তৈরি করা। আর বলছে ও বলতে এখানে ওভাম বা তোমার ডিম্বাণুকে তৈরি করা। এই পদ্ধতিকে আমরা কি বলবো? ওজেনেসিস। ঠিক আছে। আচ্ছা, তার আগে আমরা করে নেব স্ট্রাকচার অফ ওভাম, অর্থাৎ একটা ওভাম বা সেকেন্ডারি ওসাইট। আমরা এটাকে বলবো, কখন ওভাম বলবো কখন সেকেন্ডারি ওসাইট বলবো, তখন ওই লাস্টে আবার এই ওভামের স্ট্রাকচারটা শেষ হওয়ার পর স্পারমাটোজেনেসিস এবং ওজেনেসিসের পার্থক্যটা দেখব। তারপরে ওইখানে বলে দেবো, অনেক কিছু এক্সট্রা ডাটা আছে, তখন ওইটা বলবো, আলোচনা করবো। ঠিক আছে, চলো শুরু করা যায়। এখন শুরু করব হচ্ছে আমাদের কি একটা ডিম্বাণুর গঠন, অর্থাৎ ডিম্বাণুর মধ্যে কি কি দেখতে পাবো। ওজেনেসিস, স্ট্রাকচার অফ ওভাম। স্ট্রাকচার অফ ওভাম অর্থাৎ একটা ডিম্বাণু গঠন। তাহলে একটা ডিম্বাণু মাতৃকোষ থেকে একটি মাত্র কি তৈরি হয়? ওভাম তৈরি হয়। ঠিক আছে, ওই ওভামটা যদি ওইটা সাধারণত কি হিসেবে গৌণ ওসাইট নির্গত হয়, সেকেন্ডারি ওসাইট হিসেবে নির্গত হয়। যদি ফার্টিলাইজড হয়ে যায় তাহলে সেটা ওভামে পরিণত হবে। আর যদি ফার্টিলাইজ যদি না হয় তাহলে কি ওইটা ওভিউলেশন প্রক্রিয়ার সাহায্যে দেহের বাইরে নির্গত হয়ে যাবে। ঠিক আছে, মেনস্ট্রুয়াল সাইকেলের দ্বারা দেহের বাইরে নির্গত হয়ে যাবে। এবারটি দেখব যে একটা ডিম্বাণুর মধ্যে কি কি আছে। সর্বপ্রথম যদি একটা ডিম্বাণুর মধ্যে আছে সাইটোপ্লাজম, আর ওই সাইটোপ্লাজমের মধ্যে আছে বিভিন্ন কি নিউক্লিয়াস, সেন্ট্রোজোম, মাইটোকন্ড্রিয়া, বিভিন্ন আদার্স সেল অর্গানেলস আছে। ঠিক আছে, ওই সাইটোপ্লাজমকে ঘিরে যে পর্দা আছে ওইটাকে আমরা কি বলবো? ভাইটেলাইন পর্দা। ঠিক আছে, আবার ওই ডিম্বাণুর বাইরের দিকে একটা আস্তরণ আছে, আর একটা পর্দা আছে, যেটাকে আমরা কি বলবো? জোনা পেলুসিডা। ঠিক আছে, কিন্তু এই জোনা পেলুসিডাটা কি বললাম? এটা হচ্ছে তোমার কি সাধারণত অকোষীয়, আর এটা সাধারণত গ্লাইকোপ্রোটিন দিয়ে তৈরি। ঠিক আছে, তো কিন্তু এই জোনা পেলুসিডার বাইরে আর একটা কোষীয় স্তর দেখতে পাবো। সেটাকে কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে করোনা রেডিয়েটা নামক কোষীয় স্তর। অর্থাৎ ওইটা হচ্ছে সেলুলার, অর্থাৎ ওখানে অনেকগুলো কোষের মতো একটা স্তর দেখতে পাবো, যেগুলো অনেকগুলো করোনা রেডিয়েটা নামক কোষগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। ঠিক আছে, হ্যাঁ, এগুলো দেখতে পাবো। আর এটা কি সাধারণত তোমার কি সেলুলার, অর্থাৎ কোষীয় বললাম যেটা অবশ্য। এবং জোনা পেলুসিডা এবং ওই ভাইটেলাইন পর্দার মাঝখানের মাঝখানের জায়গাটাকে কি বলবো আমরা? পেরিভাইটেলাইন স্পেস। ক্লিয়ার? চলো একটা ওভামের ছবি আঁকা যাক। এটা একটা ধরে নাও ওভাম, এটা তার এই ভিতরটা হচ্ছে তোমার সাইটোপ্লাজম, এটা তার ভাইটালাইন পর্দা। এই জোনা পেলুসিডার বাইরের দিকে যে আবরণীটা আছে এটাকে আমরা কি বলবো? জোনা পেলুসিডা। ঠিক আছে, আর এর বাইরের দিকে কোষীয় স্তরে একটা আবরণী আছে। যেটাকে আমরা কি বলবো? করোনা রেডিয়েটা। তার কি এই নামকরণগুলো একটু দেখে দিই অবশ্য। এটা ডিম্বাণু সাইটোপ্লাজম, ঠিক আছে, এটা ডিম্বাণু সাইটোপ্লাজম।
আচ্ছা, এইটা ডিম্বাণুর কি ভাইটেলাইন মেমব্রেন, ভাইটেলাইন পর্দা, ভাইটেলাইন পর্দা, ঠিক আছে। আর এর বাইরে যে আবরণটা আছে এটা কি, জোনা পেলুসিডা, জোনা পেলুসিডা, জোনা পেলুসিডা। এইটা সাধারণত এটা কি, এটা কি এসেলুলার অর্থাৎ অকোষীয়, এবং এটা কি, এটা হচ্ছে তোমার কি অনেকটা গ্লাইকোপ্রোটিন দিয়ে তৈরি। আর এটি সাধারণত তোমার জেলি লাইকের মতো, জেলির মতো দেখতে অনেকটা, এটা সাধারণত কি জেলি লাইক। আর এটা কি এসেলুলার, এসেলুলার অর্থাৎ অকোষীয়, অর্থাৎ অকোষীয়, ঠিক আছে। আর কি, এটি সাধারণত কি বললাম গ্লাইকোপ্রোটিন নির্মিত, গ্লাইকোপ্রোটিন নির্মিত। এবং এই জোনা পেলুসিডার বাইরে যে কোষীয় স্তর দেখা যায়, এই স্তরটাকে, এটাকে কি বলবো আমরা, করোনা রেডিয়েটা, করোনা রেডিয়েটা। করোনা রেডিয়েটা, ক্লিয়ার, করোনা রেডিয়েটা। এটা ঠিক দেখতে কিরকম, এটা সেলুলার অর্থাৎ কোষীয় স্তর, ঠিক আছে। এবং জোনা পেলুসিডা এবং ভাইটেলাইন পর্দার মাঝখানে যে স্তরটা আছে, এই যে এই স্তরটা, এইটাকে আমরা কি বলবো, এটাকে আমরা পেরি ভাইটেলাইন স্পেস, এটাকে আমরা কি বলবো, পেরি ভাইটেলাইন স্পেস, এটাকে আমরা বলবো পেরি ভাইটেলাইন স্পেস, পেরি ভাইটেলাইন স্পেস, ঠিক আছে। এটা একটা টোটাল কি তোমার কি, এটা ডিম্বাণুর গঠন। তাহলে আমরা কীরকম দেখতে বলবো, এবারটি এর কয়েকটা ফিচার্স লিখবো আমরা, যে ডিম্বাণুটা কি সাধারণত গোলাকার বা বর্তুলাকার দেখতে অনেকটা হয়। আর এর মধ্যে কি ডিম্বাণুটা কি সাধারণত তোমার গোলাকার, ডিম্বাণু সাধারণত তোমার গোলাকার বা স্ফেরিক্যাল, যেটাকে আমরা ইংলিশে বলি ওভাম, জেনারেলি স্ফেরিক্যাল ইন সাইজ, ঠিক আছে। এবং এই ডিম্বাণুর মধ্যে, আচ্ছা, ডিম্বাণুর বাইরের পর্দাটিকে কি বলছি আমরা, ভাইটেলাইন পর্দা। ভাইটেলাইন পর্দা কোনটাকে বলবো আমরা, বাইরের পর্দাটিকে, বাইরের পর্দাটিকে, বাইরের পর্দাটিকে আমরা কি বলবো, ভাইটেলাইন পর্দা, ভাইটেলাইন পর্দা, ভাইটেলাইন পর্দা, ঠিক আছে। এটাকে আমরা সাধারণত কি বলবো আমরা, ভাইটেলাইন পর্দা। এছাড়া এবং এই ভাইটেলাইন পর্দা তার পরের যে আবরণী, পরের আবরণীটাকে কি বলবো আমরা, জোনা পেলুসিডা, জোনা পেলুসিডা, জোনা পেলুসিডা, ঠিক আছে, জোনা পেলুসিডা। অর্থাৎ ভাইটেলাইন পর্দা এবং জোনা পেলুসিডার মাঝখানের জায়গাটাকে কি বলবো আমরা, মাঝখানের জায়গাটাকে বলবো পেরি ভাইটেলাইন স্পেস, বুঝে গেল, পেরি ভাইটেলাইন স্পেস। তাহলে কোনটাকে আমরা বলবো, ভাইটেলাইন পর্দা এবং জোনা পেলুসিডার স্তরের মাঝখানে জায়গাটাকে আমরা বলবো পেরি ভাইটেলাইন স্পেস। আচ্ছা, এর মধ্যে যে সাইটোপ্লাজমটাকে, এই সাইটোপ্লাজমটাকে আমরা কি বলবো, উপপ্লাজম বলবো,
ডিম্বাণুর যে সাইটোপ্লাজম, ডিম্বাণুর সাইটোপ্লাজমকে আমরা সাধারণত কি বলবো? ওপ্লাজম। ডিম্বাণুর সাইটোপ্লাজমকে, ডিম্বাণুর সাইটোপ্লাজমকে, ডিম্বাণুর সাইটোপ্লাজমকে আমরা কি বলবো? ওপ্লাজম। ওপ্লাজম বলবো। আর এই ওপ্লাজমের মধ্যে কি কি আছে? নিউক্লিয়াস আছে, মাইটোকন্ড্রিয়া আছে, সেন্ট্রিওল আছে, বিভিন্ন গ্লাইকোপ্রোটিন আছে। এই ওপ্লাজমের মধ্যে কি কি আছে? মাইটোকন্ড্রিয়া, সেন্ট্রিওল, মাইটোকন্ড্রিয়া, সেন্ট্রিওল, মাইটোকন্ড্রিয়া, সেন্ট্রিওল, নিউক্লিয়াস, নিউক্লিয়াস এটসেট্রা, বিভিন্ন কোষীয় অঙ্গাণুগুলি আছে। কোথায় আছে? এই তোমার সাইটোপ্লাজমের মধ্যে। এছাড়া যে জোনা পেলুসিডার বাইরের যে কোষীয় স্তর, ওইটাকে আমরা কি বলবো? করোনা রেডিয়েটার। লিখে নাও যে জোনা পেলুসিডার, এই জোনা পেলুসিডার বাইরের কোষীয় স্তরকে, জোনা পেলুসিডার বাইরের কোষীয় স্তরকে, বাইরে কোষীয় স্তরকে বলবো কি? করোনা রেডিয়েটা। করোনা রেডিয়েটা, করোনা রেডিয়েটা। ঠিক আছে, বাইরের যে কোষীয় স্তর ওইটাকে আমরা কি বলবো? করোনা রেডিয়েটা। এছাড়া এবং যখন দেখবো ডিম্বাণু, যখন দেখবো মানে এর বাইরে আরেকটা স্তর থাকবে অবশ্য, সেটাকে আমরা কিউমুলাস উফোরাস বলবো। ঠিক আছে, ওইটা অতটা আলোচ্য বিষয় নয়। এবারটি ঠিক আছে, চলো। আচ্ছা, এই ডিম্বাণুটি কখনই হয়ে যায় তোমার? ডিম্বাণুটি সাধারণত তোমার অভিউলেশনের সময়, অর্থাৎ 14তম দিনে, যখন মেনস্ট্রুয়াল সাইকেল সাধারণত কত দিনে চলে? সাধারণত চলে হচ্ছে 14তম দিনে। ওই 14তম দিনে ওই অভিউলেশনের সাহায্যে, অভিউলেশন প্রসেসের সাহায্যে ডিম্বাণুটি বেরিয়ে যায়। ঠিক আছে, ব্যাপারটা বলছি। আরেকবার এটা এই স্ট্রাকচারটা দেখে নাও। তাহলে কি বললাম? ডিম্বাণুর, এটা হচ্ছে তোমার ডিম্বাণু। এর ডিম্বাণুর সাইটোপ্লাজমের বা সাইটোপ্লাজমকে ঘিরে যে পর্দাটা আছে সেটাকে কি বললাম? ভাইটেলাইন পর্দা। আর এই ভাইটেলাইন পর্দা তারপরের যে একটা মানে অকোষীয় পর্দা স্তর আছে, সেই স্তরটিকে কি বলবো আমরা? সেই পর্দাটিকে আমরা জোনা পেলুসিডা বলবো। এবং জোনা পেলুসিডার পরবর্তী যে কোষীয় স্তর আছে ওইটাকে আমরা কি বলবো? করোনা রেডিয়েটা। ঠিক আছে, এটা করোনা রেডিয়েটা কীরকম ঠিক দেখতে, মানে কীরকম কোষীয় স্তর? জোনা পেলুসিডা সাধারণত অকোষীয় স্তর। ঠিক আছে, হ্যাঁ। এবারটি দেখো, এবারটি হচ্ছে এটা কি? সাধারণত ভাইটেলাইন পর্দা। ভাইটেলাইন পর্দা এবং জোনা পেলুসিডার মাঝখানের স্পেসটাকে আমরা কি বলবো? মাঝখানের স্পেসটাকে আমরা বলবো পেরিভাইটেলাইন স্পেস। কি? পেরিভাইটেলাইন স্পেস। ঠিক আছে, ভাইটেলাইন পর্দা, জোনা পেলুসিডার, পেরিভাইটেলাইন। জোনা পেলুসিডার বাইরে কোষীয় স্তরকে করোনা রেডিয়েটা বলবো। এছাড়া আমরা কি দেখলাম? যে ডিম্বাণু সাইটোপ্লাজমকে কি বলবো? ওপ্লাজম। আর এই ওপ্লাজমের মধ্যে কি আছে? এই ওপ্লাজমের মধ্যে মাইটোকন্ড্রিয়া আছে, সেন্ট্রিওল আছে, নিউক্লিয়াস আছে, অর্থাৎ বিভিন্ন কোষাঙ্গাণু এই ওপ্লাজমের মধ্যেই থাকে। ঠিক আছে, এবারটি দেখব যে অভিউলেশন জিনিসটা কি। তবু আমরা মেনস্ট্রুয়াল সাইকেল ওইটার সঙ্গে আলোচনা করব। অর্থাৎ অভিউলেশন একটা টার্ম এখানে আলোচনা করে নিই। অভিউলেশন বলছে যে প্রক্রিয়ার সাহায্যে ডিম্বাণুটি
নির্গত হয়, বুঝা গেল? অর্থাৎ ডিম্বাণু রিলিজ হওয়ার প্রসেসটাকে আমরা কি বলবো? অভিউলেশন। ডিম্বাণু কোথা থেকে? ডিম্বাশয় অর্থাৎ গ্রাফিয়ান ফলিকল থেকে হওয়ার পদ্ধতিকে আমরা বলবো অভিউলেশন। হ্যাঁ, ঠিক আছে। আর এই অভিউলেশনটা কততম দিনে হয়? 14তম দিনে। ব্যাপারটা বলছি 14তম দিনে হয়, 14তম দিনে, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, ফিমেলসদের মধ্যে সাধারণত অভিউলেশন কাদের মধ্যে দেখা যায়? ফিমেলসদের মধ্যে মেনস্ট্রুয়াল সাইকেল চলে। এটা কত দিনে? গড়ে 1 থেকে 28 দিনের মধ্যে চলে। এই 14তম দিনে কি হয়? ওই ওভামটা রিলিজ হয়ে যায় গ্রাফিয়ান ফলিকল থেকে, ঠিক আছে। ওভামটা রিলিজ হয়ে যায়, আর এটার বেঁচে থাকার ক্ষমতা অর্থাৎ নিষিক্ত হওয়ার ক্ষমতা 24 না 48 ঘন্টা, প্রায় 2 দিন, অর্থাৎ 48 ঘন্টা বেঁচে থাকার ক্ষমতা, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি এটা সাধারণত কী হিসেবে নির্গত হচ্ছে? এটা সেকেন্ডারি উসাইট হিসেবে নির্গত হচ্ছে, ঠিক আছে। যখন এটা স্পার্মের সাথে ফার্টিলাইজ করে নেবে অর্থাৎ নিষিক্ত হয়ে যাবে, তখন সেটাকে আমরা কি বলবো? ওভাম বলবো, ঠিক আছে। অর্থাৎ এখানে বেঁচে থাকার ক্ষমতা কত? 48 ঘন্টা, ঠিক আছে। আচ্ছা, এই ওভিউলেশনটা কোন হরমোনের প্রভাবে হয়? LH হরমোন, অর্থাৎ লিউটিনাইজিং হরমোন, যেটাকে বলছে লিউটিনাইজিং হরমোন। ওভিউলেশন শর্ট কোশ্চেনে আসতে পারে, লিউটিনাইজিং হরমোন, ঠিক আছে। অর্থাৎ বেঁচে থাকার ক্ষমতা কোথায়? আচ্ছা, এইটা কোথায় আসবে? চলে তোমার গ্রাফিয়ান ফলিকল থেকে তোমার ইউটেরাসের মধ্যে, ফালিপিয়ান টিউবের মধ্যে চলে আসবে ডিম্বাণুটি, অর্থাৎ এখানে 48 ঘন্টা নিষিক্ত করার ক্ষমতা থাকে, এর বেশি আর নেই অবশ্য, ঠিক আছে। এটা হলো ওভিউলেশন। যখন দেখবো মেনস্ট্রুয়াল সাইকেল দেখবো, তখন সেফ পিরিয়ড কি, রিস্ক পিরিয়ড কি, এগুলো সব দেখবো। অর্থাৎ কততম দিনে মানে ইন্টারকোর্স করলে সম্ভবত যে মানে এটা নিষিক্ত হবে নি, সেইটাকে আমরা কি বলবো? সেফ পিরিয়ড। আর কতদিনে ইন্টারকোর্স করলে সাধারণত তোমার প্রেগনেন্সি হওয়ার টেন্ডেন্সি বেশি থাকে, সেটাকে আমরা কি বলবো? রিস্ক পিরিয়ড। এগুলো দেখবো আমরা মেনস্ট্রুয়াল সাইকেলে, ঠিক আছে। এটা গেল এটা। তাহলে কি বললাম? তাহলে সেকেন্ডারি উসাইট হিসেবে নির্গত হয়। এবারটি দেখবো যেটা আমরা যখন গ্রাফিয়ান ফলিকল সাধারণত, তাহলে কি একটা তোমার এর ক্ষেত্রে মানে একটা সাধারণত একটা ভার্জিন ফিমেলের ক্ষেত্রে, হ্যাঁ, তাহলে কি একটা ভার্জিন ফিমেলের ক্ষেত্রে ভার্জিন ফিমেল বলতে যে ফিমেল কোনোদিনও ইন্টারকোর্স করেনি, ঠিক আছে। এদের ক্ষেত্রে সাধারণত কি দেখা যাবে? এদের ক্ষেত্রে সাধারণত কোনটা রিলিজ হবে? একটা বলি সেকেন্ডারি উসাইট। কোনটি রিলিজ হবে? সেকেন্ডারি উসাইট না ওভাম? কোনটি রিলিজ হবে? সাধারণত কোনটা রিলিজ হবে? রিলিজ হবে সাধারণত তোমার এই সেকেন্ডারি উসাইটে রিলিজ হবে, কারণ ওভামটা রিলিজ হবে না। কারণ কি? যেহেতু ফিমেলসটা কীরকম? ভার্জিন, অর্থাৎ সে ইন্টারকোর্স করেনি, অর্থাৎ ইন্টারকোর্স, ঠিক আছে। তার মানে কি? অর্থাৎ নিষিক্ত হয়নি কোনোদিন স্পার্মের সাথে। তাহলে ওর থেকে যে সেকেন্ডারি যে মানে ইটা ঘটবে, ডিম্বাণুটা নির্গত হবে, সেটাকে আমরা সাধারণত ওভাম বলবো না, অর্থাৎ ডিম্বাণু বলবো না, ওটাকে আমরা কি বলবো? গৌণ উসাইট বা সেকেন্ডারি উসাইট। আর ওই সেকেন্ডারি উসাইটটি মেনস্ট্রুয়াল সাইকেলে তোমার ব্লিডিং আকারে দেহের বাইরে নির্গত হয়ে যায়, ঠিক আছে। সাধারণত কোনটা রিলিজ হয়? সেকেন্ডারি উসাইট, ঠিক আছে। এরপরে আমরা দেখবো হচ্ছে যে একটা শুক্রাণু ও ডিম্বাণুর মধ্যে পার্থক্য দেব।
ঠিক আছে, একটা শুক্রাণু এবং ডিম্বাণুর মধ্যে পার্থক্য দেব। তারপর দেখে নেবো আমরা এর ভাগ দেখব, যে ডিম্বাণু প্রকারভেদটা দেখব, একটা শুক্রাণু এবং ডিম্বাণুর ভাগ মানে পার্থক্য। সাধারণত স্পার্ম অ্যান্ড ওভাম, স্পার্ম অ্যান্ড ওভাম এটা কোথা থেকে সৃষ্টি হয়? এটা পড়েছিলাম আমরা, শুক্রাণু মাতৃকোষ বা প্রাইমোরিয়াল জার্ম সেল যেটা বলতে পারি, শুক্রাণু মাতৃকোষ থেকে সৃষ্টি হয়। এটা কোথা থেকে সৃষ্টি হয়? এটার তোমার ডিম্বাণু মাতৃকোষ থেকে সৃষ্টি হয়, ডিম্বাণু মাতৃকোষ থেকে সৃষ্টি হয়। ঠিক আছে, একটা স্পার্ম থেকে এই ডিম্বাণু মাতৃকোষ থেকে কটি স্পার্ম উৎপন্ন হবে? 4টি স্পার্ম উৎপন্ন হবে। একটা ডিম্বাণু মাতৃকোষ থেকে একটি ওভাম সাধারণত উৎপন্ন হবে। ঠিক আছে, আর এইটি সাধারণত তোমার এখানকার মাইটোকন্ড্রিয়াটা কীরকম দেখতে? এখানে মাইটোকন্ড্রিয়া পেঁচালা আকৃতির দেখতে। কার এটা? তোমার শুক্রাণু। কিন্তু ডিম্বাণু মাইটোকন্ড্রিয়াটা তোমার কোথায়? উপপ্লাজমের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকে। ঠিক আছে, এগুলোই হচ্ছে তোমার বেসিক ডিফারেন্স আর কি, এগুলোই। এরপরে আমরা দেখব অবশ্য যে ডিম্বাণুর প্রকারভেদ কিসের? তোমার কুসুমের উপস্থিতি অনুসারে ডিম্বাণুর মানে প্রকারভেদ আর কি। চলো পরিষ্কার করছি। পলিলেসিথিয়া, পলিলেসিথিয়াল বা ম্যাক্রোলেসিথিয়াল। আর এটা কিসের উপস্থিতি ভাগ করছি আমরা? কুসুমের উপস্থিতি অনুসারে, ইয়ক যেটাকে বলছি, কুসুমের উপস্থিতি কুসুমের উপস্থিতি অনুসারে আমরা ভাগ করছি। ঠিক আছে, আচ্ছা দেখো কি পলিলেসিথাল বা ম্যাক্রোলেসিথাল। পলিলেসিথালটা এটা আমরা সাধারণত কাকে বলবো? যখন ডিম্বাণুতে অধিক পরিমাণ কুসুম থাকে তখন সেটাকে আমরা কি বলবো? পলিলেসিথাল। পলিলেসিথাল যখন ডিম্বাণুতে পলিলেসিথিয়াল, যখন ডিম্বাণুতে অধিক পরিমাণ কুসুম থাকে তখন সেটাকে আমরা কি বলবো? পলিলেসিথিয়াল। বুঝে গেল? অর্থাৎ এটা সাধারণ উদাহরণ কি? সরীসৃপ, এদের ক্ষেত্রে সাধারণত দেখা যায়। আর কি আরেকটা আছে তোমার টেলোলেসিথাল, এটা সাধারণত উদাহরণ কি? আচ্ছা, টেলোলেসিথাল যখন কুসুমটা মানে ওই ডিম্বাণু ভেজিটাল পোলে থাকে, একটা হচ্ছে অ্যানিম্যাল পোল আর একটা হচ্ছে ভেজিটাল পোল। ভেজিটাল পোলটা সবসময় উপরের দিকে, অ্যানিম্যাল পোলটা সবসময় উপরের দিকে, ভেজিটাল পোলটা সবসময় নিচের দিকে। টেলোলেসিথাল টেল বলতে সাধারণত এটা এই হিসেবে মনে রাখবে যে টেল বলতে সাধারণত লেজ, অর্থাৎ নিচের দিকে পোর্শনটা বোঝা যাচ্ছে। টেলোলেসিথাল অর্থাৎ ডিম্বাণু যখন কি হয়? ডিম্বাণু যখন কোথায় থাকে? সাধারণত ডিম্বাণু যখন তোমার এর মধ্যে ভেজিটাল পোল, কুসুম যখন
ডিম্বাণুর ভেজিটাল পোলে থাকে, ভেজিটাল পোলে থাকে, তখন সেটাকে আমরা কি বলবো? টেলোলেসিথাল। ঠিক আছে, তখন সেটাকে আমরা বলবো টেলোলেসিথাল বলে। যেমন ছবি এঁকে দেখাচ্ছি, সাপোজ ধরে নাও এটা একটা ডিম্বাণু, এই টেলোলেসিথালের ক্ষেত্রে এটা একটা ডিম্বাণু, এগুলো হচ্ছে তোমার কুসুম। অর্থাৎ কুসুম যখন ভেজিটাল পোলে থাকে তখন সেটাকে আমরা কি বলবো? টেলোলেসিথাল। আরেকটা হচ্ছে তোমার হোমোলেসিথাল, যখন কুসুম যখন ডিম্বাণুর মধ্যে সমানভাবে বিস্তৃত থাকে তখন সেটাকে আমরা কি বলবো? হোমোলেসিথাল। হোমোলেসিথাল, হোমোলেসিথাল, হোমোলেসিথাল। ডিম্বাণু যখন বারবার এটাকে হচ্ছে, কুসুম যখন ডিম্বাণুর সমানভাবে বিস্তৃত থাকে, সমানভাবে বিস্তৃত থাকে তখন সেটাকে আমরা কি বলবো? তখন সেটাকে আমরা বলবো হোমোলেসিথাল। ঠিক আছে, তখন সেটাকে আমরা বলবো হোমোলেসিথাল। ক্লিয়ার? বোঝা গেল? এরপরে আমরা পড়ব যে সেন্ট্রালেসিথাল। যখন ওই কুসুমটা যখন সেন্ট্রালে থাকবে তখন সেটাকে বলবো আমরা সেন্ট্রালেসিথাল। কুসুম যখন ডিম্বাণুর কেন্দ্রে থাকে, আচ্ছা এর উপরের দিকে পরিষ্কার করছি অবশ্যই। টেলোলেসিথাল সাধারণত এর উদাহরণটা কি? এই উদাহরণটা উভয়চর প্রাণীদের ক্ষেত্রে দেখা যাবে, অর্থাৎ ফগের ক্ষেত্রে। আচ্ছা, আর তোমার হোমোলেসিথাল সাধারণত এটা কি? এটা সাধারণত তোমার হচ্ছে অমেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে এটা সাধারণত দেখা যাবে। আর একটা কি বললাম? সেন্ট্রালেসিথাল। সেন্ট্রালেসিথাল ডিম্বাণু যখন এই আবার সরি কুসুম যখন ডিম্বাণুর কেন্দ্রে থাকে তখন সেটাকে আমরা কি বলবো? সেন্ট্রালেসিথাল। ক্লিয়ার? যেমন এটা সাপোজ ধরে নাও ডিম্বাণু, ডিম্বাণু, আর এটা কুসুম। এটা কি বললাম? সেন্ট্রালেসিথাল। এটা সাধারণত কাদের ক্ষেত্রে দেখা যায়? এটা ইনসেক্ট বা পতঙ্গদের ক্ষেত্রে দেখা যায়, ইনসেক্ট বা পতঙ্গদের ক্ষেত্রে দেখা যায়। আরেকটা কি আছে? আরেকটা হচ্ছে এলেসিথাল। এলেসিথাল, এলেসিথাল। এলেসিথালটা কি বলছে? কুসুম যখন নেই, একদমই নেই, অর্থাৎ কুসুম অনুপস্থিত। এটা সাধারণত কাজে দেখা যায়? মানুষের ক্ষেত্রে। ঠিক আছে, এটি সাধারণত দেখা যায় মানুষের ক্ষেত্রে দেখা যায়। ক্লিয়ার? তাহলে আমরা কি কি ভাগ দেখলাম? আমরা ভাগ দেখলাম তো ম্যাক্রোলেসিথাল বা পলিলেসিথাল। যেটাকে আমরা পলিলেসিথাল বলছি সেটাকে আমরা ম্যাক্রোলেসিথাল বলছি, টেলোলেসিথাল বলছি। হ্যাঁ, টেলোলেসিথাল অর্থাৎ টেলের দিকে আছে, অর্থাৎ ভেজিটাল পোল। হ্যাঁ, আচ্ছা আরেকবার বলেছি, এইটা ভেজিটাল পোল আর উপরের দিকটা অ্যানিম্যাল পোল। হ্যাঁ, দুটা পোল করা যায়, বা এটাকে নর্থ পোল, এটাকে সাউথ পোল, এটাকে ভেজিটাল পোল, এটাকে তোমার অ্যানিম্যাল পোল। ঠিক আছে,
যাই হোক, আরেকটা হচ্ছে হোমোলেসিতাল। হোমোলেসিতাল বলতে তোমার ডিম কুসুমটা যখন সমান আকারে বিস্তৃত থাকবে। আরেকটা হচ্ছে সেন্ট্রোলেসিতাল। সেন্ট্রোলেসিতাল বলতে তোমার কি, যখন তোমার ওই কুসুমটা সেন্ট্রালে থাকে তখন সেটাকে আমি সেন্ট্রোলেসিতাল। আরেকটা হচ্ছে এলেসিতাল। এলেসিতালটা ওইটা কি তোমার, এলেসিতালে সাধারণত তোমার যখন কুসুমই নেই তখন সেটাকে আমরা কি বলবো, এলেসিতাল। ঠিক আছে, আরেকটা তোমাদের পড়িয়ে দিচ্ছি যে স্পারমাটোজেনেসিস অ্যান্ড উজেনেসিসের মধ্যে পার্থক্য। দেখো সাধারণত কি স্পারমাটোজেনেসিস, স্পারমাটোজেনেসিসটা কোথায় ঘটে, শুক্রাশয়ের মধ্যে ঘটে। আর উজেনেসিসটা কোথায় ঘটে, ডিম্বাশয়ের মধ্যে ঘটে। স্পারমাটোজেনেসিস এটা কোথায়, মানে সাধারণত কি পিউবার্টি দশা থেকে শুরু হয়। আর এটি সাধারণত কি উজেনেসিসটাও সেম, প্রায় পিউবার্টি থেকে প্রায় 10 থেকে 12 বছর থেকে শুরু হয়। অ্যাকচুয়ালি উজেনেসিসটা তোমার ভ্রূণ অবস্থা থেকে শুরু হয়ে যায়। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, এরপরে কি আছে, একটা স্পারমাটোজেনেসিস থেকে কটি উৎপন্ন হবে, মানে স্পার্ম, 4টি স্পারমাটিড বা স্পারমাটোজোয়া উৎপন্ন হবে। ঠিক আছে, আর এখানে কি দেখবো আমরা, উজেনেসিসের মধ্যে একটা ডিম্বাণু মাতৃকোষ থেকে একটি মাত্র ওভাম উৎপন্ন। ঠিক আছে, আর এখানে কি আছে তোমার, একটা কোনো পোলার বডি ইয়াতে স্পারমা তোমার এই যে এখানে স্পারমাটোজেনেসিসে কোনো পোলার বডি উৎপন্ন হয় না। উজেনেসিসে কি হয়, 3টা পোলার বডি উৎপন্ন হয়। ঠিক আছে, এগুলো হলো আমাদের বেসিক ডিফারেন্স। ঠিক আছে, ঠিক আছে। আরেকজন কমেন্ট সেকশনে কমেন্ট করেছিলাম, সে দেখেছিলাম যে ক্রিপ্ট অর্কিডিজম জিনিসটা কি। এই রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে, তাহলে অ্যান্সার পেয়ে যাবে আশা করি। কমেন্ট সেকশনে কমেন্ট করেছিলে ক্রিপ্ট অর্কিডিজম, এটা কি। দেখো সাধারণত বাচ্চা যখন ভ্রূণ অবস্থায় থাকে, অর্থাৎ 7 মাস এজ যখন আসে, এই 7 মাস এজে টেস্টিস, সাধারণত মেলসের ক্ষেত্রে বলি, টেস্টিস উদরঘর থেকে নেমে যায়, বুঝা গেল। অর্থাৎ উদরঘর থেকে নেমে যায়, অর্থাৎ আউটসাইড অফ দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি, উদরঘর থেকে নেমে যায়। এটা হচ্ছে জেনারেলি। বাই চান্স যদি না নামে বা উদরঘরের মধ্যেই থেকে যায়, তখন সেই রকম টাইপের ডিসঅর্ডারটিকে আমরা কি বলবো, ক্রিপ্ট অর্কিডিজম। ক্লিয়ার, অর্থাৎ টেস্টিস অর্থাৎ শুক্রাশয়টা যদি উদরঘর থেকে না নামে তখন সেটাকে আমরা কি বলবো, ক্রিপ্ট অর্কিডিজম। ঠিক আছে, আজকে এতটাই। হ্যাঁ, আচ্ছা, তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো, লাইক করো এবং ভিডিওটাকে অতি অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে থাকো। ঠিক আছে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস।